শেষ পর্যন্ত স্বস্তিককে নিয়ে কোর্টে উপস্থিত হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কৃপান জেলের মধ্যে বসেও প্ল্যান করছে। ভজনকে বলে, শুনুন, ওই সাত্বিক মুখার্জি স্বস্তিক আর গীতাকে নিয়ে কেচ্ছা রটিয়ে দিন, দরকার পড়লে মিডিয়ার সাথে মিটিং করুন, সবটা ফিক্সড করুন, আমি কিছু জানি না, যেভাবেই হোক ওদের নামে কলঙ্ক লাগাতেই হবে। এর মধ্যেই তখন কাব্য বলে, কিন্তু এটা তুই কেন করতে চাইছিস ভাইয়া? এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুই কিন্তু ভুল করছিস, তাহলে তো স্বস্তিকের গায়েও সেই কাদাটা লাগবে, তাই না? কৃপান তখন বলে, কি করব বল, আমার কাছে তো আর কোনো উপায় নেই, তাই না? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এর মধ্যেই ভজন বলে, এই তুমি কি চাইছো বলো তো, আমি কিন্তু বুঝতে পারছি না। ভজন তখন বলে, আমি চাইছি যে এইটা যেভাবে হোক সলিউশন করতে, আর তুমি তো আরও বেশি করে সমস্যা করতে চাইছো। কৃপান বলে, ওই গীতাকে আমি সহ্য করতে পারছি না, ওর জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে, সেটা আমি ভুলবো কী করে? সেটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না, তাই বলছি আমি কিন্তু সহ্য করব না, কোনোভাবেই সহ্য করব না। স্বস্তিক মুখার্জি যাতে কোর্ট পর্যন্ত পৌঁছতে না পারে সেই ব্যবস্থাটাও আপনাকেই করতে হবে। ভজন তখন বলে, আমি চেষ্টা করছি, জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে এই কেসটা দিন দিন আরও বেশি করে জটিল হয়ে যাচ্ছে। তখনই সাত্বিককে আর গীতাকে শাস্তি দেওয়ার কথাই বারবার করে বলতে থাকে কৃপান, আর বলে, বললাম তো আমি এসব কিচ্ছু জানতে চাই না, আমি শুধু এটা জানতে চাই যেভাবেই হোক না কেন আপনি ওদের শাস্তির ব্যবস্থা করুন। বিশেষ করে গীতা, ও আমার সাথে অনেক অন্যায় করেছে, আজকে ওর জন্যই আমার এইখানে ঠাঁই হয়েছে, সেটা আমি মেনে নেব কি করে? সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না, তার জন্য তো আমাকে এটুকু করতেই হবে। কাব্য তখন বলে, কি দরকার ভাইয়া, কেন এই ঝামেলাগুলো করছিস? যেমন কেস চলছে তেমনই চলুক না। কিন্তু তখনই কৃপান বলে, দেখ দিদি, তুই এসবের মধ্যে ঢুকিস না, এই প্ল্যানটা ব্যক্তিগতভাবে শুধু আমারই ছিল, আর আমাকেই সাকসেসফুল করতে দে, বুঝেছিস? তার মধ্যেই ভজন তখন বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো বলো তো? কৃপান বলে, খুব সহজ সাধারণ একটা হিসাব, আমি এটাই করতে চাইছি যে ওই স্বস্তিক মুখার্জিকে দরকার পড়লে মেরে দিন, কিন্তু ও যেন কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারে, কারণ ও যদি একবার সাক্ষী দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা পুরো ফেঁসে যাব। এর মধ্যে কাব্য বলে, দয়া কর ভাইয়া, দয়া কর, তুই ওকে আর মারিস না, এমনি ও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মধ্যে যদি তুই ওকে মারিস ও তো মরে যাবে, আর আমি কি নিয়ে বাঁচবো বল, আমি তো ওকে ভালোবাসি। কিন্তু কৃপান তখন বলে, কি করবো বল দিদি, আমার হাতে তো আর কোনো উপায় নেই না, আমার হাতে যদি আর কোনো উপায় থাকতো তাহলে একরকম ভেবে দেখতাম, কিন্তু আমার হাতে যেহেতু কোনো উপায় নেই তাই আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তবে হ্যাঁ, তোকে যেটা বললাম, তুই এক কাজ কর, তুই স্বস্তিককে গিয়ে বোঝা যাতে ও সাক্ষী না দেয়। কাব্য তখন বলে, দরকার পড়লে আমি যাব, আমি স্বস্তিককে আটকাবো, আমি ওকে কোনোভাবে কোর্ট পর্যন্ত পৌঁছাতে দেব না। এর মধ্যেই গীতা আর পদ্ম দুজন মিলে কথা বলতে থাকে। গীতা বলে, সাত্বিক মুখার্জি আর আমাকে শাস্তি দেওয়ার জন্য ওই ভজন মিত্তির অনেক কুকর্ম করতে পারে, সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু আমি যে কোনো কুকর্ম করতে দেব না, কোনো কুকর্ম ওদের করতে দেব না, তার আগেই আমি সমস্ত কাজ করে দেব। এর মধ্যেই গীতা বলে যে, পদ্ম তুই চিন্তা করিস না, তুই যেটুকু শুনেছিস সেটুকুই বলবি, বাদ বাকিটা আমি সামলে নেব। এদিকে অগ্নিজিৎ মুখার্জি জাগৃতিকে নিয়ে চলে গেছে হসপিটালে, আর তখনই অগ্নিজিৎ মুখার্জি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তারবাবু, স্বস্তিক সুস্থ হয়ে যাবে তো? তখন ডাক্তারবাবু বলে, হ্যাঁ সুস্থ হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনোভাবেই কি ও এখন হেঁটে কোর্ট পর্যন্ত পৌঁছতে পারবে? তখন ডাক্তার বলে, কি বলছেন কি, হাঁটা তো দূরের কথা, উনি ঠিক মতন বসতেও পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু এ সমস্ত কথা জিজ্ঞেস করছেন কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, দরকার আছে বলেই তো জিজ্ঞেসটা করছি, না হলে কি আর এমনি এমনি করতাম? আপনাকে যেটুকু জিজ্ঞেস করছি আপনি শুধু সেটুকুর উত্তরই দেবেন, এর বেশি উত্তর আপনাকে দিতে হবে না। তখনই ডাক্তারবাবু বলে, দেখুন ওনার যে অবস্থা, উনি কোনোভাবেই এখন যেতে পারবে না, ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, তবে এখন কোনো মিরাকেল ঘটলে তবেই কিছু করা সম্ভব, না হলে সেটা সম্ভব না। এর মধ্যে জাগৃতি বলে, আচ্ছা তুমি ওকে এসব কথা জিজ্ঞেস করছো কেন? আমারও তো মনের মধ্যে এই প্রশ্নটা জাগছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এসব ব্যাপারের মধ্যে একদম নাক গলাবে না, বুঝতে পেরেছো? একদম নাক গলাবে না তুমি এসব ব্যাপারের মধ্যে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমার ব্যাপারটা আমাকে সামলাতে দাও। এর মধ্যেই গীতা বলে, স্বস্তিক মুখার্জিকে কোর্টে আমি নিয়ে যাবো, জানিস তো পদ্ম, অগ্নিজিৎ মুখার্জি আর আমি যখন কথা বলছিলাম ও সাড়া দিয়েছিল আমার ডাকে, আর ওর মুখে শুধু একটাই কথা, গীতা গীতা গীতা, ওর ধ্যান জ্ঞান শুধুমাত্র আমি আর অন্য কেউ না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। আমি শুধু চাই ও কোর্টে এসে একবার সাক্ষীটা দিক, তাহলেই আমি আর সাত্বিক মুখার্জি নির্দোষ প্রমাণিত হবই, কেউ আমাদেরকে
এরকমভাবে অপরাধী প্রমাণ করতে পারবে না। এদিকে ভজন, কৃপান আর কাব্য তো প্ল্যান করে। কাব্য বলে স্বস্তিককে আমি আটকাবো, কিন্তু তুই স্বস্তিকের গায়ে একটু আঁচড় কাটবি না, বুঝেছিস? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি আর জাগৃতি চলে এসেছে স্বস্তিকের কাছেই। আর জাগৃতি তখন বলে, স্বস্তিক একবার সুস্থ হয়ে মা বলে ডাক না রে, কত দিন হয়ে গেছে তুই আমাকে মা বলে ডাকিস না, তুই এইভাবেই পড়ে রয়েছিস, ওঠ না বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি চাইছো বলো তো তুমি? তোমার ছেলের এই অবস্থা যারা করেছে তাদেরকে শাস্তি দিতে চাও না তুমি? জাগৃতি বলে, চাই, কিন্তু গীতা শাস্তি হওয়া মানে তো আমার বড় ছেলেরও শাস্তি হয়ে যাবে, সেটা আমি কি করে মেনে নেব বলো? আমার বড় ছেলের যেন কোনো শাস্তি না হয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শাস্তি তো তোমার বড় ছেলে পাবেই, তুমি চাইলেও আটকাতে পারবে না, শাস্তি ওর হবেই হবে, বুঝতে পেরেছো? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বারবার করে জাগৃতিকে বলে মন শক্ত করতে। জাগৃতি কাঁদতে কাঁদতে চলে যায় আর বলে, তোমাকে আমি ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না যদি আমার বড় ছেলের শাস্তি হয়। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, স্বস্তিক তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তোর সাথে কাব্যর বিয়ে দিয়ে তোর জীবনটাকে আমি নতুন করে শুরু করাতে চাই। এদিকে গিনি ফোন করেছে গীতাকে আর বলে, আমি এটা খুব ভালো মতন জানি সাত্বিক তোকে ভালোবাসে আর তুইও সাত্বিককে ভালোবাসিস, তবে কালকেই কোর্টে সবটা প্রমাণ হয়ে যাবে। আমি জানি, জানিস তো, যে তুই এই কেসটাতে জিততেও পারিস আবার নাও জিততে পারিস, কিন্তু আমি মন দিয়ে চাই তুই এই কেসটায় জিত, কারণ তুই জিতলে আমার ভালোবাসা রক্ষা পাবে, আর তুই হারলে আমি শেষ, আমি আর কোনোদিন সাত্বিকের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। গীতা তখন বলে, আমি জিতবো আর সাত্বিক মুখার্জিও জিতবে, কিন্তু যখন সাত্বিক মুখার্জি জিতে যাবে পারবি তো সেই ধাক্কাটা সামলাতে? কারণ তুই সাত্বিক মুখার্জিকে ভুল বুঝেছিস আর ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিস, যেটা তোর করাটা একদমই উচিত হয়নি। গিনি বলে, কি করতাম আমি? এত কিছু জানার পরেও আমি কি চুপ করে থাকতে পারতাম? সেই জন্যই তো আমি সহ্য করতে পারিনি। অন্যদিকে দেখা যায় যে গীতা সকাল সকাল চলে এসেছে ডাক্তারের কাছে আর বলে, স্বস্তিকবাবু কেমন আছে, ওনাকে আমি নিয়ে যাব। কিন্তু ডাক্তার বলে দেয়, স্বস্তিকবাবুকে আপনি নিয়ে যেতে পারবেন না, ওনার সাথে আপনি দেখা করতে পারবেন না। গীতা তখন বলে, কেন? আমি অবশ্যই যেতে পারি, কিন্তু ডাক্তারবাবু বলে, না, যেতে পারেন না, এভাবে যাওয়া যাবে না, বারণ আছে। ওনাকে যারা হসপিটালে অ্যাডমিট করে দিয়ে গেছিলো তারাই বারণ করেছে। গীতা বলে, আপনি হয়তো ভুলে গেছেন যে স্বস্তিক বাবুকে আমি এখানে নিয়ে এসেছিলাম, অন্য কেউ নয়, আমি তো স্বস্তিক বাবুর কাছে যাবই, কেউ আমাকে আটকাতে পারবেন না। তখনই ডাক্তারবাবু বলে, পারবেন না যেতে, শুধু শুধু জেদ করছেন কিন্তু। এর মধ্যে অভিজিৎ মুখার্জি কোর্টে উপস্থিত হয় আর তখনই গনসা উকিল বলে, কি ভেবেছেন কেসটা এত সহজে জিতে যাবেন? আমার মেয়ে আমার অহংকার, আমি আমার মেয়েকে হারতে দেবো, এটা হবে না, কখনো হবে না। অভিজিৎ মুখার্জি বলে, আর আপনি কি ভেবেছেন আপনার মেয়ে একটা কেস জিতে গেছে বলে পরবর্তী কেসগুলোও জিতে যাবে? অসম্ভব, ওকে জিততে দেওয়া যাবে না, তার আগেই আমি এই কেসটা জিতে যাব। সাত্বিকও কোর্টে এসেছে। সাত্বিকও খুব ভেঙে পড়ে আর মনে মনে ভাবে, কি হবে কিছু বুঝতে পারছি না। এদিকে গীতা জোর করে স্বস্তিককে নিয়ে যেতে চাইলেও নিয়ে যেতে পারে না, কিন্তু তারপর নিজের বল প্রয়োগ করে স্বস্তিককে কোর্টে নিয়ে যাবে বলে ঠিক করেছে। কিন্তু কিছু গুন্ডা এসে আবারও গীতাকে মারতে শুরু করে, কিন্তু গীতা নিজের জীবনের পরোয়া না করে স্বস্তিককে নিয়ে কোর্টের দিকে এগিয়ে চলেছে।